কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, ভুতুড়ে আত্মার আগমন। রাজসভা শুরু হতেই রাজামশাই বিরক্তি বোধ করেন। বলে বারবার মুর্শিদাবাদ থেকে নবাব পত্র পাঠাচ্ছেন, এটা পাঠিয়ে দেন ওটা পাঠিয়ে দেন। সেদিন 3 গাড়ি কুমড়ো পাঠিয়ে দিলাম, আজকে আবার পত্র লিখেছেন 100খানা শাড়ি পাঠিয়ে দিতে। মুর্শিদাবাদে কি শাড়ির অভাবও নাকি যে শাড়িও পাঠিয়ে দিতে হবে? দিনের পর দিন এটা ওটা চেয়ে পাঠাচ্ছেন, তাহলে আমি আমার রাজ্য চালাবো কি করে বলো তো? সভাসদদের এই রুচি বলতে থাকে রাজামশাই। মন্ত্রী মশাই বলে, রাজামশাই একটা কাজ করুন, গোপালকেই না হলে পাঠিয়ে দেন। গোপাল তো আপনার প্রাণের প্রিয়, ও যদি কিছু জব্দ করতে পারে নবাবকে। অমনি রাজামশাই বলে, গোপাল তুমি কি পারবে? গোপাল বলে, রাজামশাই যখন আপনি বলছেন তবু একটু আমি ভেবে দেখছি। মন্ত্রী মশাই বলে, গোপাল গেলে সঙ্গে তার গিন্নিকেও পাঠানো দরকার রাজামশাই। রাজামশাই বলে, গিন্নি টিন্নি এখানে কেন ভেতরে আনছো মন্ত্রী? বলে, রাজামশাই গোপাল যদি একা যায় তাহলে নবাব তো বুঝতে পেরে যাবে আবার কিছু ফন্দি নিয়ে হয়তো আপনি পাঠিয়েছেন। গিন্নিকে নিয়ে গেলে হয়তো ওটা ধরতে পারবে না। রাজামশাই বলে, গোপাল তাহলে কি করবে? গোপাল বলে, রাজামশাই মন্ত্রী মশাই যা বলছেন তাই না হলে করি, গিন্নিকে নিয়ে না হলে যাই মুর্শিদাবাদে। ওই বলে গোপাল সভা থেকে বেরিয়ে আসে। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে, বাবা দেবাদেবী দুজনেই রাজি হয়ে গেছে যাওয়ার জন্য মুর্শিদাবাদে। যাক না যাক, নবাব এমন ঠেসান ঠেসবে, একদম বাপ বাপ করবে, বুঝতে পারবে তখন ঠেলা কেমন। তারপর সভা শেষ হয়ে যায়। ওদিকে গোপাল আর গোপালের গিন্নি ঘোড়ার পিঠে চড়ে মুর্শিদাবাদে পৌঁছে যায়। মুর্শিদাবাদে পৌঁছতেই মুর্শিদাবাদের নবাব বলে, এ কি গোপাল যে, সঙ্গে তোমার গিন্নিও নাকি? গোপাল বলে, হে নবাব এই যে চলে এলুম। নবাব বলে, ব্যাপারটা কি? উজির কানে কানে নবাবকে বলে, নিশ্চিত কোনো ফন্দি নিয়ে এসছে হয়তো। বলে, কি ব্যাপার গোপাল? গোপাল বলে, নবাব আসলে মুর্শিদাবাদে এলাম একটু ঘোরাফেরা করব বলে, মুর্শিদাবাদটাকে ঘুরে দেখবো বলে। বলে, কেন? তুমি তো অনেকবার মুর্শিদাবাদে এসছো, আবার মুর্শিদাবাদটা তোমায় ঘুরে দেখতে লাগবে? বলে, আমি না গিন্নিকে নিয়ে এসছি, তো গিন্নি একটু ঘুরে দেখবে, তাই গিন্নিকে নিয়ে একসাথে ঘুরে দেখবো। বলে, ও বুঝেছি বুঝেছি, তাহলে উজির প্রাসাদে একটা ঘরের ব্যবস্থা করে দাও। গোপাল বলে, মাফ করবেন নবাব, আমি শহরের শেষ প্রান্তে একটা ভাড়া বাড়ি ঠিক করেছি, ওখানেই থাকবো বলে ঠিক করে এসছি। বলে, কেন? তুমি আমার রাজ্যে আমার প্রাসাদে এসছো, আমার প্রাসাদে না থেকে ভাড়া বাড়িতে কেন থাকবে গোপাল? যাও এক্ষুনি গিয়ে ওই ভাড়া বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে চলে এসো। বলে, বেশ নবাব, তাহলে কিসে করে যাব? বলে, একটা ঘোড়া নিয়ে তুমি যাও। তারপর ঘোড়ার পিঠে চড়ে অমনি গোপাল আর গোপালের গিন্নি বেরিয়ে পড়ে। গোপাল ভাড়ার বাড়ির দিকে না গিয়ে অন্য রাস্তাতে যেতে থাকে। গোপালের গিন্নি বলে, কি গো তুমি যে ওই দিকে যাচ্ছ না, ওই দিকটা তো ভাড়ার বাড়ি ছিল। বলে, গিন্নি বাজারে যাচ্ছি, বাজারে চলো চলো। অমনি বাজারে গিয়ে ঘোড়াটাকে বেচে দেয়, বেচে দিয়ে 5,000 টাকা নিয়ে নেয়। অমনি তারপর চলে আসে। যার কাছে বেচে দেয় উনি মনে মনে ভাবে, এই ঘোড়াটাকে তো কোথায় দেখেছিলাম। উনি ছুটে গিয়ে নবাবের কাছে খবর দেয়। বলে, নবাব জানেন আপনার আস্তাবল থেকে ঘোড়া নিয়ে গিয়ে একজন আমার কাছে ঘোড়া বিক্রি করে দিয়েছে। বলে, তাই নাকি? তুমি ঠিক চিনেছো? বলে, হ্যাঁ আপনার আস্তাবলেরই ঘোড়া, আমি ঠিক চিনেছি নবাব। বলে, লোকটাকে কেমন দেখতে বলো তো? বলে, লোকটা পেটে আর পেটুক আর একদম গোল আলুর মতো। বলে, তাই নাকি? আর ওর সাথে ছিল ওর গিন্নিও।
বলে, দেখেছেন নবাব, দেখুন দেখুন, আপনার কাছ থেকে ঘোড়া নিয়ে গেল, দিয়ে বেচে দিয়েছে নবাব গোপাল। অমনি শুনে নবাব বলে, উজির চলো দেখিনি, চলো যাই, দেখি কত বড় স্পর্ধা, ও আমার আস্তাবলের ঘোড়াকে বিক্রি করে দিয়েছে। তারপর দুজনে মিলে গোপালের সন্ধানে বেরিয়ে পড়ে। ওদিকে গোপাল গিন্নিকে বলে, ফুটন্ত জলের মধ্যে চাল ফেলে দিয়ে ওই জলটাকে নিয়ে এসে একটা শিলের মধ্যে রেখে দিতে। অমনি চাল সমেত ফুটন্ত জলের হাঁড়িটাকে তুলে নিয়ে এসে শিলের মধ্যে বসিয়ে দেয়। অমন সময় নবাব আর উজির এসে ঢুকে পড়ে, বলে, গোপাল গোপাল, তুমি কি কাজ করেছো? তুমি আমার ঘোড়াকে বিক্রি করে দিয়েছো? গোপাল বলে, বলে, তুমি আরো মেনে যাচ্ছ? সত্যি কথা বলছো? তুমি ঘোড়া বিক্রি করেছো? বলে, উজির বলে, তোমার ভয় নেই? তুমি হু হু কি করছো? বলে, নবাব, আগে তো শুনুন আমি কেন আপনার ঘোড়া বিক্রি করে দিলাম। নবাব বলে, কেন গোপাল? বলে, দেখুন দেখুন, মন্ত্রপুত শিলাটার মধ্যে কেমন হাঁড়িতে জল বসিয়ে এই যে ভাত ফুটছে। বলে, মানে তুমি কি আর কি করছো গোপাল? বলে, না না, আমি যখন যাচ্ছিলাম ওই ভাড়া বাড়ির দিকে, তখন হঠাৎ দেখি একজন মন্ত্রপুত এই শিলটাকে বিক্রি করছে, আর ওর মধ্যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে চাল ফোটাচ্ছে। আমি দেখে ভাবলাম যে আপনার জন্য কিনে নি। উনি তো কিছুতেই দেবেন না, তাই বাধ্য হয়ে ঘোড়াটাকে বিক্রি করে 5,000 টাকা নিয়ে এসেছিলাম, আর ওটা নিয়ে এসে আমি উনাকে দিয়ে এই মন্ত্রপুত শিলাটা কিনেছিলাম আপনাকে দেওয়ার জন্য। নবাব বলে, যদি তুমি আমার জন্য কিনেছো, তাহলে তুমি কেন রান্না বসিয়েছো? বলে, নবাব, আপনাকে দেওয়ার আগে আমি দেখছিলাম যে সত্যি সত্যি মন্ত্রপুত শিলাটা কি কাজ করে না করে না। বলে, বাবা বাবা গোপাল, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। বা তুমি রাজা কৃষ্ণচন্দ্রকে যেমন ভালোবাসো, আমাকেও তাহলে তেমন ভালোবাসো, আমি এটা বুঝতে পারলাম। গোপাল তখন ওই শিলাটাকে তুলে নিয়ে, এত ভারী যেটা তোলাও খুব কষ্টদায়ক, তুলে সোজা উজিরের হাতে তুলে দেয়। উজির ধরতে গিয়ে জিভ বের করে ফেলে। তারপর নবাব খুশি হয়ে গলা থেকে ও মুক্তোর হার খুলে নিয়ে গোপালকে দিয়ে দেয়। বলে, এইটা গোপাল তোমার উপহার, বলে নবাব চলে যান। নবাব গিয়ে প্রাসাদে বলে, উজির, আজকে এই হাঁড়িতে এই শিলার উপর বসিয়ে দিয়ে বিরিয়ানি বানাবো, কেমন? আর তুমি প্রাসাদের সভার সকলকে বলবে আজকে দুপুরে আমরা একসাথে বিরিয়ানি খাবো। উজির বলে, বেশ নবাব, তাই হবে। তারপর নবাব চাল, মাংস, জল সব বসিয়ে দেয় হাঁড়িতে করে ওই মন্ত্রপুত শিলাটার উপরে। অনেকক্ষণ সময় চলে যায়। ওদিকে সকলেই চলে আসে খাবারের জন্য। সকলে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এখনো পর্যন্ত তো রান্না হলো না? নবাব, কখন রান্না হবে? উজির বলে, নবাব, এটা তো কিছুই হচ্ছে না, যেমন চাল, মাংস, জল যেমন ছিল তেমনই আছে, গোপালকে ঠকিয়ে দিল নবাব। নবাব বলে, তাই তো মনে হচ্ছে উজির, তাহলে তুমি কেন আমায় ওখানটায় বললে না? বলে, নবাব, আমার তো ওখানটাই মনে হচ্ছিল আপনি যেভাবে গোপাল গোপাল করে পাগল হয়ে গেলেন ওই মন্ত্রপুত শিলাটাকে দেখে, আর আমি আর কি বলি বলুন? নবাব বলে, উজির, আমার তরোয়ালটা বের করে দাও, এক্ষুনি আমি গোপালের মুন্ডুটা ছেদ করে দিয়ে আসবো। অমনি তরোয়ালটা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে নবাব বেরিয়ে পড়েন। ওদিকে গোপাল আগের থেকেই জানতো কি হতে পারে, তাই একটা থলের মধ্যে আলতা ঢালতে থাকে। গিন্নি তখন বলে, কি গো, এ কি করছো? তুমি আলতাগুলোকে ওই থলেটার মধ্যে ঢালছো কেন? বলে, গিন্নি, একটু অপেক্ষা করো, বলছি। থলের মধ্যে ঢেলে দিয়ে গিন্নিকে দিয়ে দেয়। তারপর গিন্নিকে শিখিয়ে দেয় কি করতে হবে কি করতে হবে না। তারপর গোপাল তখন বলে, গিন্নি, তোমাকে যেমন যা শিখিয়ে দিয়েছি তেমন করবে, আমি তাহলে বিছানায় মিছিমিছি শুয়ে থাকলাম।
তারপর বলতে না বলতেই অমনি নবাব এসে চিৎকার করতে থাকে, গোপাল গোপাল বাইরে বেরিয়ে এলে গোপাল। গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে, নবাব ও তো এখন ঘুমোচ্ছে। নবাব বলে, এক্ষুনি তাকে ডেকে তোলো, আমি এসছি বলে বলো। বলে, নবাব ও যখন ঘুমায় ওকে ডাকলে পরে ও খুব রেগে যায়, ওর ঘুম ভাঙাতে আমি ভয় পাই। নবাব বলে, আমি বলছি তো তুমি যাও, তোমার কিচ্ছু হবে না। বলে, নবাব আপনি বলছেন, বেশ আমি তাহলে ডাকছি। অমনি গিয়ে গোপালের গিন্নি বলে, কি গো শুনছো, ওঠো না গো, ওঠো ওঠো না গো, এই যে নবাব এসছে গো, ওঠো। গোপাল ঘুমের ঘোরে বলে, আমি ঘুমোচ্ছি। বলে, ওঠো না, নবাব এসছে, ওঠো ওঠো। অমনি গোপালের গিন্নি সমানেই ডাক থাকে, ডাকতে ডাকতে জোর করে টেনে তুলে ফেলে। অমনি গোপাল টান মারতেই নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মিচিমিচি অভিনয় করে একটা ছুরি বের করে নিয়ে গিন্নিকে বুকে গিয়ে বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গিন্নি রক্ত বেরিয়ে যায় বুক থেকে, মাটিতে লুটিয়ে পড়ে। বলে, এ কি, এ গোপাল কি হলো, এ কি করলে, তুমি তোমার গিন্নিকে মেরে দিলে? গোপাল বলে, নবাব আমাকে ঘুম থেকে তুলতে আপনি বলেছিলেন নিশ্চিত, তাই না আমার গিন্নিকে? বলে, হ্যাঁ আমি বলেছিলাম তো, উনি ডেকে দেবেন না না বলছিল, আমি তো জোর করে বাধ্য করলাম। বলে, তাই আমার মাথা গরম হয়ে গেছে, আপনার কারণে আমি আমার গিন্নিকে মারলাম, আপনি দায়ী, আপনি খুন করেছেন। হায় হায় রে, নবাব তো আমার গিন্নিকে মেরে ফেললো রে, হায় হায় রে। একটু করে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। নবাব বলে, গোপাল চুপ চুপ, লোকে জেনে যাবে যে। গোপাল বলে, লোকে কি আর জানবে না, এটা কি আর চাপা থাকবে? বলে, গোপাল কোনো তো তাহলে উপায় বের করো, তুমি এইরূপ করো না গোপাল। গোপাল বলে, একটাই উপায় আছে নবাব, যদি রাজামশাইকে বলা হয়, রাজামশাইয়ের কাছে একটা মন্ত্র আছে, ওই মন্ত্র প্রয়োগ করলে মৃত মানুষ জীবিত হয়ে যাবে নবাব। নবাব বলে, তাই নাকি? তাহলে তো কৃষ্ণচন্দ্রকে ডেকে আনতে হয়। গোপাল বলে, নবাব আপনার কথা তো রাজামশাই হয়তো এখন শুনবেনই না। বলে, কেন গোপাল? বলে, আপনি সব সময় বায়না করেন, এটা নেবেন ওটা নেবেন, এই মাল পাঠান ওই জিনিস পাঠান, তাই না রাজামশাই তো রেগে রয়েছেন আপনার উপরে। বলে, না না গোপাল, আমি আর কিছু বায়না করে চেয়ে পাঠাবো না, আমি সত্যি বলছি। আমি তাহলে যাই, আমি রাজা কৃষ্ণচন্দ্রকে সবটাই খুলে বলে তাকে নিয়ে আসি। অমনি নবাব চলে যায়। তারপর নবাব আবার নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে আবার ফিরে আসে। রাজামশাই এসে গোপালের সাথে দেখা করে। বলে, গোপাল কি ব্যাপার? আর ওদিকে নবাব বাইরে অপেক্ষা করতে থাকে। বলে, রাজামশাই সব বলছি সব বলছি, সবটাই খুলে বলে। বলে, গোপাল সত্যি তুমি পারো? বলে, বেশ রাজামশাই, এবার আমি মিছিমিছি বাইরে দাঁড়াচ্ছি, আপনি এবার মিছিমিছি মন্ত্র পড়িয়ে আর ওকে উঠে পড়তে বলুন। ওই বলে গোপাল বাইরে বেরিয়ে চলে আসে। মিছিমিছি রাজামশাই বলে, ওং চিউং চাং হুং ভাং বলে বলে, গোপাল গো উঠে পড়ো, আর মটকা মেরে পড়ে থাকতে হবে না। গোপালের গিন্নি উঠে পড়ে। তারপর দরজা খুলতে অমনি নবাবকে ডেকে পাঠায়, নবাব চলে আসুন নবাব। অমনি নবাব আর গোপাল ভেতরে ঢুকে আসে। বলে, এই দেখো গোপাল, তোমার গিন্নি সুস্থ হয়ে গেছে। নবাব তখন বলে, ধন্যবাদ কৃষ্ণচন্দ্র, গোপালের গিন্নিকে বাঁচিয়ে তোলার জন্য, নইলে যে ওই খুনের দায় যে আমার ঘাড়েই আসতো। এবার তার জন্য তোমরা কি চাও বলো? বলি, নবাব তেমন কিছু না, এ মাসের খাজনাটা মুকুব করে দিতে হবে, আর যখন তখন আপনি যেটা বায়না করেন ওগুলো বলা বন্ধ করতে হবে। বলে, বেশ বেশ, তোমরা যা বলবে আমি তাই মেনে নেব। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।